আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। যুদ্ধ শুরুটা যেভাবে হয়েছিল, তাতে করে সারা দুনিয়ার মানুষ ভেবেছিল যে হয়তো 24 ঘন্টার মধ্যে যুদ্ধ খেলা শেষ হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সপরিবারে নিহত হয়েছেন, তার সঙ্গে প্রায় 40 জন ঊর্ধ্বতন শীর্ষ জেনারেল, যারা কিনা এই যুদ্ধ পরিচালনার জন্য কে পার্সন হিসেবে পশ্চিমা দুনিয়ার নিকট তারা পরিচিত ছিলেন। তো এরকম একটি বৈঠক, গুরুত্বপূর্ণ একটা বৈঠক যখন তারা সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে তার অফিসে করছিলেন, ঠিক সেই সময়টাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানে ইসরায়েল, এবং সেই আঘাতে সবাই ঘটনাস্থলে নিহত হন। শুধুমাত্র ইমাম খামেনির স্ত্রী তিনি গুরুতর আহত হন, এবং আহত হওয়ার পর কয়েকদিন পর তিনিও মারা যান। তো এখন সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের যে দাম্ভিকতা, এবং ওই সময়টিতে তারা বারবার যে কথা বলার চেষ্টা করেছিল যে ইরানি জনগণ, আপনারা রাস্তায় নেমে আসুন, আমরা আপনাদেরকে সাহায্য করছি এবং আপনাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এরপর আরও অনেক কিছু, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারা নিজেরা তো বলেছে, তার সঙ্গে সঙ্গে আবার নিজেরাই নিজেদের যে ভাষণ সেটা এআই দিয়ে তৈরি করে এটাকে আরও সার্কাস্টিক করে সারা বিশ্ববাসীর কাছে প্রচার করেছে। কিন্তু যুদ্ধের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা নেতানিয়াহুকে রীতিমতো পাগল বানিয়ে ফেলছে, এবং সারা দুনিয়াতে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে নেতানিয়াহু আহত হয়েছেন, কেউ বলছেন নিহত হয়েছেন, কেউ বলছেন তিনি জার্মানিতে পালিয়ে গেছেন। কিন্তু 3 দিন পরে এখন নেতানিয়াহুর কোনো স্পষ্ট বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। যে সকল ভিডিও ফুটেজ আমরা ইসরায়েলের দেখতে পাচ্ছি, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা তারা আয়রন ডোম দিয়ে তৈরি করে করেছিল, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখন ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো অনায়াসে কেবলমাত্র ইসরায়েলের আকাশ নয়, ইসরায়েল এবং ইরানের মধ্যবর্তী যে সকল দেশ রয়েছে, সে সকল দেশেও কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া। তো এই সকল দেশে তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল নিজেদের দেশকে নিরাপদ রাখার জন্য, সেই ব্যবস্থাও তছনছ করে দিয়েছে ইরান। এখন ইরানের যে ক্ষেপণাস্ত্র, এটি মধ্যপ্রাচ্যের আকাশে রীতিমতো তাণ্ডব সৃষ্টি করছে। অবাধ এবং স্বাধীনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, এবং অদ্ভুত অদ্ভুত নামে তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র এবং তাদের ক্ষেপণাস্ত্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, সেগুলো তারা ব্যবহার করে যাচ্ছে। এবং আজকের দিন পর্যন্ত আমি এই ভিডিওটি করছি যুদ্ধের চতুর্থ দিনে। যুদ্ধের চতুর্থ দিনের খবর হলো যে তারা এখনো পর্যন্ত তাদের মাঝারি রেঞ্জের এবং নিম্নমানের যে মারণাস্ত্রগুলো বা আগ্নেয়াস্ত্রগুলো অথবা যে ক্ষেপণাস্ত্রগুলো তারা ব্যবহার করছে, কিন্তু তারা বলছে যে তাদের হাতে আরও সুপারসনিক, আরও আলট্রা মডার্ন ক্ষেপণাস্ত্র আছে, এবং সেইগুলো তারা প্রয়োগ করবে, এমনভাবে প্রয়োগ করবে যাতে করে ভিখারির মতো ইসরায়েল এবং আমেরিকা ভিখারির মতো তারা ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য করজোড়ে হাত জোড় করে তারা প্রার্থনা জানাবে। কতটা কথা সত্য, কতটা কথা মিথ্যা, কতটা কি হবে না হবে, ডাজ নট ম্যাটার। আবার এদিকে আমেরিকার পক্ষ, আমেরিকা যেহেতু বিশ্বের এখন 1 নম্বর পরাশক্তি, তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের যে সামরিক কৌশলতা, তাদের সক্ষমতা, এটি মধ্যপ্রাচ্যের মধ্যে 1 নম্বর। এই দুটো সম্মিলিত শক্তি, তার সঙ্গে আবার মানে আমেরিকার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, সেই বন্ধু রাষ্ট্রের যে বেসগুলো, কাতারের বেস, সাইপ্রাসের বেস, সেই বেসগুলো তারা ব্যবহার করছে, এবং বিভিন্ন দ্বীপপুঞ্জে ব্রিটিশ যে সকল নেভাল ফোর্স রয়েছে বা নেভাল বেস রয়েছে, সেইগুলোকে ব্যবহার করে আমেরিকা একের পর আক্রমণ চালিয়ে ইরানকে কিভাবে তছনছ করেছে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারছি না। এ কারণ হলো ইরান নিয়ন্ত্রিত, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, ফলে সব খবরাখবর আসছে না। কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে আমরা যা কিছু কল্পনা করি তার সাথে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি ইরানের হয়েছে। তো এই অবস্থাতে যুদ্ধের পরিণতি কি? ইরান কি আত্মসমর্পণ করবে? ইরান কি আমেরিকা ইরাকের মতো দখল করবে? ইরান কি
সেই লিবিয়ার পরিণতি ভোগ করবে গাদ্দাফির মৃত্যুর পরে? নট লাইক দ্যাট। ইরান তার যে পর্বতমালা রয়েছে, ইরানের চারিদিকে ঘিরে যে পর্বতমালা রয়েছে এবং সেখানে যে সকল মরুভূমি রয়েছে, মরুভূমির সঙ্গে সঙ্গে বরফ আচ্ছাদিত যে সকল অঞ্চল রয়েছে, এই অঞ্চল প্রাকৃতিকভাবে ইরানকে দুর্ভেদ্য করে তুলেছে। ফলে পৃথিবীর তাবৎ শক্তি দিয়ে এয়ার স্ট্রাইক করে আমেরিকা এখানকার যত স্থাপনা এগুলো নষ্ট করতে পারবে। এমনকি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এখানে বহু মানুষকে তারা মেরে ফেলতে পারবে, সভ্যতার চাকা মানে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু স্থল অভিযান করে, মানে এখানে স্থল অভিযান করতে হলে অ্যাটলিস্ট 10 লাখ সৈন্যের উপস্থিতি লাগবে। কিন্তু এই 10 লাখ সৈন্য নিয়ে তারা সেই ইরান দখল করবে, তাদের পাপেট সরকার বসাবে বা নিজেরা সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এটা সুয়ের পেছন দিয়ে উট ঢোকার মতো ঘটনা। এর কারণ হলো এই জাতিটির 2500 বছরের সুনির্দিষ্ট ইতিহাস আছে। 2500 বছর ধরে তারা পৃথিবী শাসন করছে। আর তারও আগে তাদের ইতিহাসে রয়েছে আরও 2500 বছর, মোট 5000 বছরের লিখিত ইতিহাস আছে। যে ইতিহাসে ইরান প্রথমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল 2500 বছর, আর পরবর্তীতে তারা আরও 2500 বছর ধরে, ধরুন সম্রাট সেই যে সাইরাস দ্য গ্রেট, তার জমানা থেকে আজ অবধি বলতে গেলে কখনো পৃথিবী শাসন করেছে, কখনো মধ্যপ্রাচ্য শাসন করেছে, কখনো সারা পৃথিবীকে ভয় দেখেছে। এভাবেই গত 2500 বছর ধরে তাদের রাজনীতি, তাদের যে হিউম্যান বডি, মাইন্ড সবকিছু ওইভাবেই গঠিত হয়েছে। তাদের যে সার্ভাইভাল পাওয়ার, এই পাওয়ারই কাছে অটোম্যানরা পরাজিত হয়েছে, চেঙ্গিস খানের বংশধর হালাকু খান পরাজিত হয়েছে, আলেকজান্ডার পরাজিত হয়েছে। আলেকজান্ডার বিজয়ী হয়েছিল, কিন্তু তিনি সাস্টেন করতে পারেন নাই। 3 বছর 3.5 বছর সেখানে ঘোরাফেরা করে পরে রীতিমতো পাগল হয়ে মিশরে চলে এসেছেন। আবার মিশর থেকে তিনি সেই ওখানে যে অপমান হয়েছেন, সেই অপমানটা ভোলার জন্য আবার এই যে এখন যে ইসরায়েল যে জায়গাটি আছে, ইসরায়েলটাও তিনি দখল করে ফেলেছিলেন। তো যাই হোক, এনিওয়ে, তো এই অবস্থাতে যুদ্ধ চলছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, এমনকি আমেরিকান যে গণমাধ্যমে, সেটা হলো ইরান ছাড় দিচ্ছে না, ইরান হতাশ হচ্ছে না, ইরানের চেইন অফ কমান্ড ভাঙেনি, বরং পুরনো নেতৃত্বের জায়গাতে যে নতুন নেতৃত্ব এসছে, এই নতুন নেতৃত্ব আরও দৃঢ়, আরও কৌশলী, আরও সাহসী এবং টেকনিক্যালি সাউন্ড। আগের যে নেতৃত্ব ছিল ইমাম খামেনির নেতৃত্বে, তারা ধীর স্থির ছিলেন এবং তারা আমেরিকার সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করার, যাকে বলা হয় চিন্তা ভাবনা সবসময় রেখে, বিকল্প রেখে তারপর তারা অন্য কথা চিন্তা করতেন। যেমন ধরুন ইমাম খামেনি যে বৈঠকটি করেছিলেন, এই বৈঠকটি যখন হচ্ছিল তখন তার মনে কোনো চিন্তা আসেনি। এর কারণ হলো যে একটা নেগোসিয়েশনের জন্য ব্রুনাইয়ের নেতৃত্বে, ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হচ্ছিল। সেখানে সব আলাপ আলোচনা ইতিবাচক হচ্ছিল এবং এই আলাপ আলোচনাকে চলমান রেখে আমেরিকা এবং ইসরায়েল মুনাফিকি করে, বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে একেবারে অতর্কিত হামলা চালিয়ে এই দুর্ঘটনাটা ঘটায়। তো নতুন যে প্রজন্ম আসছে, তারা সেই পুরনো নেতৃত্বের মতো এতটা আলাভোলা নয়, এতটা সহজ সরল নয়। যেমন ইমাম খামেনি সাহেব, তিনি যখন শিশুদের সঙ্গে তেলাওয়াতে বসতেন, সারাক্ষণ শুধু তেলাওয়াত শুনতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সারাক্ষণ শুধু নামাজই পড়তেন। তো তিনি যখন সেই অভ্যাগতদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকতেন। অনেকটা আধ্যাত্মিক টাইপের মানুষ, বাউল টাইপের মানুষ। যখন যে পরিবেশ, সেই পরিবেশে নিজেকে বিলিয়ে দিতেন। কিন্তু নতুনরা সেরকম না, তারা পার সেকেন্ডকে ন্যানো সেকেন্ড বানিয়ে তারপরে তারা চিন্তা করছে কি হবে না হবে। এবং এই গত 4 দিনে এই নতুন নেতৃত্ব যেভাবে যুদ্ধ পরিচালনা করছে, তাতে করে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্যে হাহাকার তৈরি হয়েছে এবং সমস্ত মধ্যপ্রাচ্যে আমেরিকার যারা বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা বলার চেষ্টা করছে এবং বলে ফেলছে যে আমাদের ভূমি ব্যবহার করে কোনো মার্কিন যুদ্ধ বিমান রিফুয়েলিং করতে পারবে না, এখান থেকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে কোনো আক্রমণ পরিচালনা করা যাবে না। এবং ইতিমধ্যে স্পেন সরাসরি নিষেধ করে দিয়েছে আমেরিকাকে। এবং স্পেন শুধু তাই না, স্পেনকে আমেরিকা বলেছে যে আমরা তোমাদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দেব। স্পেন বলেছে দাও, তোমাদের যা ইচ্ছা তাই দাও, তোমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবেলা করে কিভাবে চলতে হয় ওটা আমাদের জানা আছে।
আর এই যুদ্ধের এই যে মোড় পরিবর্তন করে ফেলেছে নতুন নেতৃত্ব, তারা ঠিক মরিয়া হয়ে মরণ কামড় দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল দালাল রয়েছে, দালাল রাষ্ট্র রয়েছে, তাদের বিত্তবিলাস ভবন রয়েছে, প্রাসাদ এবং হরমরাজি রয়েছে, সব জায়গাতে পাগলের মতো তারা আক্রমণ করে যাচ্ছে, তছনছ করে ফেলছে। এবং এভাবে যদি চলতে থাকে, আগামী 1 সপ্তাহ যদি এইভাবে চলতে থাকে, দুবাই থাকবে না, শারজা থাকবে না, আবুধাবি থাকবে না, রিয়াদের দাপট থাকবে না। এমনকি ইরান যেটা বলছে যে আমরা যদি জানি যে ডোনাল্ড ট্রাম্পকে বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান যুবরাজ তিনি প্ররোচিত করে ইরান আক্রমণ করতে বাধ্য করেছেন, তাহলে ওর কলিজা আমরা খেয়ে ফেলবো। ক্যান ইউ ইমাজিন? এবং ইতিমধ্যে রিয়াদ মানে সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা হয়েছে। ইরানের আক্রমণে সৌদি আরবের সবচেয়ে বড় তেল ক্ষেত্র, একমাত্র রাষ্ট্রীয় তেল ক্ষেত্র সৌদি আরামকো কোম্পানিতে হামলা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে সমস্ত প্রোডাকশন, সেখানে তেলের যত প্রোডাকশন সব বন্ধ রয়েছে। কাতারে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ফলে কাতার তাদের যে এলএনজি থেকে শুরু করে অন্যান্য যে সকল পেট্রোলিয়ামজাত পণ্য রয়েছে সব বন্ধ রেখেছে। ফলে বিশ্বের তেলের বাজার মানে রীতিমতো পাগলা ঘোড়ার মতো ছুটছে। আর হরমুজ প্রণালীতে যা কিছু হচ্ছে, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে করব। সব মিলিয়ে এই যুদ্ধে ইরান যেভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ কি লেগে গেল? কেননা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ভারতের দোরগোড়ায় যুদ্ধ এসে পৌঁছলো, ডুবলো ইরানি যুদ্ধ জাহাজ। এ থেকে একটা প্রশ্নই উঠে আসে, বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে গেল? আজ 5ই মার্চ 2026, গত 24 ঘন্টায় ভারত মহাসাগরের নীল জলরাশি এক রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী হয়েছে। ভারতের বিশাখাপত্তনমে নৌমহড়া শেষ করে দেশে ফেরার পথে মার্কিন টর্পেডোর আঘাতে ধ্বংস হয়েছে ইরানি যুদ্ধজাহাজ আইরিস দেনা। এটা কেবল একটা জাহাজ ডুবি নয়, এটা আন্তর্জাতিক কূটনীতির কফিনের শেষ পেরেক। খবর পাওয়া গেছে 100-র ওপরে 180 জনের মতো ক্রু ছিলেন এই জাহাজে। তার মধ্যে 87টা মৃতদেহ পাওয়া গেছে। 30-35 জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। আর বাকিদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তারা কোথায়। তো ইরান এই যে ঘটনাটা ঘটলো, এটা আন্তর্জাতিক কূটনীতির কফিনের শেষ পেরেকটা কিন্তু মেরে দিল। ইরান এখন আর পিছু হটতে রাজি নয়। তাদের মন্ত্র এখন একটাই, হাম তো ডুবেঙ্গে সনম, তুমকো ভি সাথ লে ডুবেঙ্গে। অর্থাৎ আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু আমেরিকা, ইসরায়েল তোমরাও বাঁচবে না, তোমাদেরকে নিয়ে মরবো। আজ আমরা বিশ্লেষণ করব কেন তেহরান সর্বাত্মক যুদ্ধের পথে হাঁটলো, আর কেন এই আগুন এখন ভারতের বাড়ির দরজায় কড়া নাড়ছে। ইরানের বর্তমান মানসিকতাকে বুঝতে হলে একটি প্রবাদ খুব প্রাসঙ্গিক। সেই প্রবাদটা অনেকটা একই রকমের, যেটা বললাম হিন্দি প্রবাদের সাথে। সেটা হচ্ছে, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। যখন একটা জাতির সার্বভৌমত্ব বারবার পদদলিত হয়, তখন তারা ভয় শব্দটিকে অভিধান থেকে মুছে ফেলে। তেহরানে যেভাবে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইসরায়েল ও আমেরিকা ঝাঁপিয়ে পড়েছিল, তাতে ইরানের দেওয়ালে পিঠ থেকে গেছে। আন্তর্জাতিক আইন এখন কেবল কাগজের টুকরো, ছেঁড়া তংশুক। তেহরান বুঝেছে নিয়মের দোহাই দিয়ে তাদের অস্তিত্ব রক্ষার সম্ভব নয়, তাই তারাও বেছে নেবে এবং ইতিমধ্যে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথ। তাদের লক্ষ্য স্পষ্ট, যদি আমরা ধ্বংস হই তবে শুধু তোমরা নও, পুরো বিশ্বকেও শান্তিতে থাকতে দেব না। এবার আসি সাম্প্রতিক ভয়াবহ ঘটনাটিতে, যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম। ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে মিলান 2026 নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের রণতরী IRIS দিনা। মহড়া শেষ করে ফেরার পথে লঙ্কার জলসীমার অদূরে মার্কিন সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডো
একে ধ্বংস করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর এমন ঘটনা এই প্রথম। প্রশ্ন উঠছে, আমেরিকা কেন এই দুঃসাহস দেখালো? কারণ অপারেশন এপিক ফিউরি। মার্কিন প্রশাসন এখন সরাসরি ইরানের সামরিক শক্তিকে গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর, কিন্তু তারা এটা করলো ভারতের জলসীমার একেবারে কাছে। এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এক চরম বিপদ বার্তা। ভারত মহাসাগর, যা এতদিন অপেক্ষাকৃত শান্ত ছিল, তা এখন রণক্ষেত্রে পরিণত হয়ে গেল। আর এখানেই ভারতের সংকট, বন্ধু বনাম রণকৌশল। ভারতের জন্য পরিস্থিতি এখন শাঁখের করাতের মতো। একদিকে আমেরিকা ভারতের প্রধান কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগী, ইসরায়েল ভারতের মিত্র দেশ। অন্যদিকে ইরানের সাথেও আমাদের সম্পর্ক গভীর, শুধু গভীর নয়, ঐতিহাসিক। বাণিজ্যিক সম্পর্ক বিপুল। ইরান ভারত সম্পর্ক যথেষ্ট নিবিড়। ভারত তাহলে কি করবে? ভারতের জলসীমার ঠিক বাইরে এই হামলা ভারতের যে নেট সিকিউরিটি প্রোভাইডার, সেই ইমেজে কিন্তু আঘাত করলো। অর্থাৎ ভারতের আত্মসম্মানে ঘা দিল কে? আমেরিকা। ভারত কি প্রতিবাদ করবে? প্রতিবাদ করে বসে থাকবে, নাকি নিরপেক্ষ থাকবে? একদিকে ভারতের জ্বালানি নিরাপত্তা, সেটা এখন বড় ঝুঁকির মুখে। কারণ এই যুদ্ধের ফলে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বন্ধ আছেই এখন, তবে ভারতের অর্থনৈতিক চাকা একেবারে থমকে যেতে পারে। তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানো এখন কেবল সময়ের অপেক্ষা। আর সেটা হলে ইনফ্লেশন চূড়ান্ত। ভারত কি করবে এই পরিস্থিতিতে? সবচেয়ে সম্ভাব্য চিত্রটা হচ্ছে, ভারত আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ শান্তি মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে এসেছে এতদিন, সেই ভূমিকাই নেবে। ভারত যেমন ইসরায়েলের পক্ষেও কথা বলবে না, তেমনি ইসরায়েলের বিপক্ষেও কথা বলবে না। একইভাবে ইরানের বিপক্ষেও কোনো কথা ভারত বলবে না। কিন্তু বাস্তবে তাকে একসঙ্গে জ্বালানি নিরাপত্তা, প্রবাসী সুরক্ষা আর কৌশলগত ভারসাম্যের ত্রিভুজের মধ্যে খেলতে হবে। এর বাইরে কয়েকটা স্পষ্ট বিকল্প বা সম্ভাব্য পথও কিন্তু দেখা যাচ্ছে। যেমন এক, ঘোষিত নিরপেক্ষতা, যে কথাটা বললাম, তার সাথে সক্রিয় কূটনীতি। সরকার ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, সংযমের আহ্বান দিয়েছে, সংলাপ ভিত্তিক সমাধানের কথা বলেছে। এই ক্লাসিক ভাষা এগুলো ব্যবহার করেছে তেহরান ও তেল আবিব। দুই পাশের সঙ্গেই কিন্তু একই সঙ্গে কথা বলছে ভারত, যা ভারতের পুরনো যে ব্যালান্সড ডিপ্লোমেসি, বা আরো পরিষ্কারভাবে বলা যায় জোট নিরপেক্ষতা, সেই জোট নিরপেক্ষতা ধারার ধারাবাহিকতা এটা। এ পথে ভারতের 3টে অগ্রাধিকার আছে। এক, আরব দেশ ও ইসরায়েল ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা। 2, হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ চালু রাখার পথ বের করা। এবং 3, কাউকে প্রকাশ্যে দোষারোপ না করে সব পক্ষের সঙ্গে কথা বলার ক্ষমতা ধরে রাখা। এটা সবচেয়ে নিরাপদ এবং রাজনৈতিকভাবে মোদী সরকারের ঘোষিত লাইন, যে লাইনটা হলো, আমরা যুদ্ধের পক্ষে নয়, শান্তির পক্ষে, আলোচনার পক্ষে, সমস্যা মিটিয়ে ফেলার জন্যে। এর সঙ্গেই যায়। তবে নিরপেক্ষ থাকলেও বাস্তবে কিন্তু এই সরকারের প্রো ইসরায়েল বা প্রো আমেরিকা একটা ঝুঁকে থাকার সম্ভাবনা থেকেই যায়। কেননা কৌশলগত বাস্তবতায় ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক এখন খুব গভীর। ড্রোন, মিসাইল ডিফেন্স, ইন্টেলিজেন্স, সাইবার, সব ক্ষেত্রে ইসরায়েল ভারতের বড় সাপ্লায়ার ও পার্টনার। পশ্চিমা ক্যাম্প, মার্কিন এবং ইউরোপের, তাদের সঙ্গেও ভারত কোয়াড, ইন্দো প্যাসিফিক কৌশল ইত্যাদিতে ক্রমেই যুক্ত হচ্ছে। এই অবস্থায় প্রকাশ্যে না হলেও ভারতের পলিসি হতে পারে জাতিসংঘের ভোটে অ্যাবস্টেন করা। অ্যাবস্টেন কেন করবে? আমি ইরানের পক্ষে গেলাম না, মানে আমেরিকাকে কন্ডেম করে প্রস্তাব উঠবেই, আমেরিকা ইসরায়েলকে কন্ডেম করে, তার পক্ষেও ভারত গেল না, বরং অনুপস্থিত থেকে ডিফ্যাক্টো ইসরায়েল মার্কিন অবস্থানকে দুর্বলও করলো না, আবার ইরানের পাশে থাকার বার্তাও দেয়া হলো। দ্বিতীয়, ইসরায়েলের প্রতি নিরাপত্তা সহানুভূতিশীল ভাষা যেমন ব্যবহার করবে, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের প্রসঙ্গ টেনে আনবে ভারত, কিন্তু ইরানকে নাম ধরে আক্রমণ করবে না। এমনকি ইরানের তাদের সার্বভৌমত্ব সম্পর্ক ভারত
তার পক্ষে থাকবে। নিরপেক্ষ ঢাল ব্যবহার করবে ভারত, কিন্তু বাস্তবে জিওপলিটিক্যাল স্পেস রেখে দেবে দুই পক্ষকেই। এটা এক ধরনের সম্ভাব্য কৌশল। আবার একই সঙ্গে জ্বালানি চাপের কারণে ইরান, রাশিয়া, চীন অক্ষের দিকেও ভারতের ঝুঁকে যেতেই হবে। হরমুজ প্রণালী বন্ধ, ভারতীয় ট্যাঙ্কার আটকে থাকা, ভারতের হাতে সীমিত দিনের স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ, এসব মিলে জ্বালানি সংকট বাস্তব হুমকি। রাজনীতি ও কূটনীতিতে এমন ট্র্যাপিজের খেলা হামেশাই চলে। যেমন ধরুন, ভারতের সঙ্গে আমেরিকার এত সম্পর্ক, তাই বলে কি আমেরিকা পাকিস্তানের পাশে নেই? আবার ধরুন, ভারতের সঙ্গে রাশিয়ার এত সম্পর্ক, তাই বলে ভারত কি আমেরিকার সাথে কোনো চুক্তি, কোনো সম্পর্ক রাখেনি? আবার দেখুন, ভারত রাশিয়ার এত বড় বন্ধু, তবু রাশিয়া চীনের সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব রেখে দিয়েছেন। সুতরাং কূটনীতি কখনো একমুখী হয় না। কূটনীতি সবসময় ওই ট্র্যাপিজের খেলা, সার্কাসের ব্যালেন্সের তারের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। ইরান শুধু চীন, ঘেঁষা জাহাজকে এবং রাশিয়াকেও ছাড় দিচ্ছে, মানে পরিষ্কার একটা ভূ রাজনৈতিক মেসেজ দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ভারতের সামনে কিছু বাস্তববাদী ডিলের রাস্তা খুলতে পারে। রাশিয়ার কাছ থেকে আরো বেশি তেল নেবে, গ্যাস ডিল করবে, ডিসকাউন্টে নেবে, ক্রুড, রুবল বা মুদ্রায় পেমেন্ট করবে। ইরানের সঙ্গে চাবাহার কেন্দ্রিক নতুন ছাড় বা কনসেশন নিয়ে আলোচনা করবে, যাতে ইরান ভারতের ট্যাঙ্কারের আসতে দেয় হরমুজ প্রণালী দিয়ে। এছাড়া কূটনৈতিক মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টাও করবে ভারত। ভারত ইতিমধ্যেই সব পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা কমানোর ভাষা ব্যবহার করছে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে তেহরান, তেল আবিব, ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ বার্তা পৌঁছানো